নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা পারভেজ আগামীকাল মুক্তি পেয়েছে এবং ব্যারিস্টার সুমন মুক্তি পেয়েছে নিয়ে আওয়ামী লীগের অনেকগুলো নেতাকর্মী হাইকোর্ট থেকে মুক্তি পেয়েছে। এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে কি শেখ হাসিনা বাংলাদেশের আসতেছে? মূল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সেলিনা হায়াৎ আইভীর জামিনে মাথা ঘুরে গেল নাসিরউদ্দিন পাটোয়ারীদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী তার পাঁচটি মামলায় আজকে জামিন হয়েছে, জামিন মঞ্জুর করেছে মহামান্য আদালত। আলোচনার শুরুতেই আমি একজন সুপরিচিত ব্যক্তির বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তাকে আপনারা সবাই চেনেন, তার নাম তিনি হলেন জনাব মাসুদ কামাল সাহেব। তিনি কিছু কথা বলছেন। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার ছিল একটি সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছেন, অথচ তারা নিজেরা সংবিধান মেনে চলেননি। আমি মনে করি এই 18 মাসে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত। নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, এটা আবার কালের কণ্ঠ পত্রিকা নিউজ আকারে দিচ্ছেন। তিনি কি অহেতুক কথা বলছেন? আমি তো মনে করি তিনি সমসাময়িক একেবারে যুক্তিপূর্ণ কথা বলছেন। যারা সংবিধানের আলোকে এই বর্তমান মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, অথচ যারা সংবিধান লঙ্ঘন করছেন মহামান্য রাষ্ট্রপতিকে জিম্মি করতে সহজ হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত, জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কেন তারা সংবিধান লঙ্ঘন করলো সেই কথাটা তিনি বলছেন। অবশ্যই তার সুরে সুর মিলিয়ে আমিও এটা চাই। এখন আসেন সেই সেলিনা হায়াৎ আইভীর নিউজটা দিয়ে শুরু করি। শিরোনাম হলো, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এটা আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে দুপুর 3টা 10 মিনিটের নিউজ। শিরোনাম হলো, 5 মামলায় আইভী রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। একটু পড়ে শোনাই আপনাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 5টি পৃথক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার। আজকে 26 ফেব্রুয়ারি বিচারপতি এ কে জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইভীকে গত বছরের মে মাসের 9 তারিখে ভোর রাতে দেওভোগের চুনকাকুটির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেকে 18 নভেম্বর আরো 5টি মামলা দেওয়া হয়, মানে 5টি মামলায় তাকে জামিন দিচ্ছে, যা আপিল বিভাগে স্থগিত হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা একটা নিউজ শুনলেন। এখন আজকের নিউজ শিরোনামটা বলি। জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি বদির 6 মাসের জামিন। আওয়ামী লীগের সাবেক এমপি, তার নাম হচ্ছে বদি, তার 6 মাসের জামিন হয়েছে। যেখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার মামলায় 6 মাসের জামিন পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রহমান বদি। আচ্ছা, দুইটা নিউজ জানলেন। আইভী এবং বদির জামিন হয়েছে, মানে জুলাই হত্যা মামলা, তারপরে জামিন হইতেছে। ওই আমি প্রথমে বললাম যে কোন লেভেলে যে খেলা হচ্ছে কেউ বলতে পারতেছে না। এখন এই নিউজগুলো শোনার পরে আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারীদের মানে মাথা ঘুরে যাওয়ার মতো। আপনারা দেখতে তো পাচ্ছেন, মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তারা কিভাবে এখন মনে হচ্ছে উৎপায়ে উঠতেছে, একজন এক এক স্ট্যাটাস দিতেছেন, এক এক বক্তব্য দিতেছেন। আমি কিছুক্ষণ আগে সেই কথাগুলো আপনাদেরকে জানাইছি। আমি আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ এবং ওই যে আরো যে আছে এনসিপির কয়েকজন নেতা নেত্রী, তারা মিডিয়াতে মানে মানুষ তাদেরকে কিভাবে নিতেছে, ওই সমস্ত কথার কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করতেছে যে ভাষায় কিন্তু পিতৃ পরিচয় দেয়। তাদের মুখের ভাষা, রাষ্ট্রপতি শব্দটা উচ্চারণ করতে যে মহামান্য শব্দটা উচ্চারণ করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়, সেটা তো দূরের কথা, পুরো নামটাই তারা নিতেছে না, শুধুমাত্র চুপ চুপ এরকম বলতেছেন। মানুষ তো ঘৃণা ভরা চোখে দেখতেছে। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারী কি করছে, এটা আজকের নিউজ 2026 সালের 26শে ফেব্রুয়ারি, এটা দুপুর 3টায় প্রকাশ হয়েছে। ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারী। কি 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 ঘোষণা আমি আপনাদেরকে বলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয় ও ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা আজাদি শিরোনামে নতুন প্রচারণার কর্মসূচি, মানে ঢাকা বেদখল আছে নাকি, বা ঢাকাকে আজাদি করতে হবে, মুক্ত করতে হবে, কি বোঝাইছে দেখেন। গতকাল বুধবার 26শে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আসছে আগামী প্রচারণা ঢাকা আজাদি। নাসিরউদ্দিন পাটোয়ারী উল্লেখ করেন, আমরা ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি ও অন্যায় অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব। তিনি আরো বলেন, জেগে উঠবে ঢাকা, ঢাকা উইল বি আজাদ, বাংলাদেশ সুন্দর ভবিষ্যতের জন্য। পোস্টে হ্যাশট্যাগ ঢাকা আজাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং আজাদি যাত্রা অনুসরণে আহ্বান জানানো হয়। এই যে মানে তাদের তো এই ঘটনাগুলো দেখে মাথা ঘুরে যাওয়ারই কথা। তারা এখন কত কত নতুন নতুন শব্দ সামনে নিয়ে আসবে, যেমনটি আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখছি। কিন্তু এখন কি বাস্তবায়ন হবে? আমার তো সেরকম মনে হয় না, কারণ যেভাবে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতিটা। দেখেন, আইভীর 5টি মামলা জামিন হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাবেক সংসদ সদস্যরা যারা জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েছেন তারা জামিন পাচ্ছেন। তার মানে ওই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি হয়রানিমূলক মামলায় হেনস্থা করা হয় যদি কাউকে, তাহলে তো আইনের শাসন বলা যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই হয়রানিমূলক সকল মামলা সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে বাতিল করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, হইতেছে, জামিন হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইউনূস সরকার ক্ষমতায় থাকলে হতো না। এখন এইগুলো দেখে তারা তো বিভিন্ন ধরনের কর্মসূচি সামনে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের শালীনতা
আছে কিনা সেটা দেশের মানুষ খুব ভালোভাবে জানে। তারা যে আদর্শটা ধারণ করে সেই আদর্শ কি এখনো দেশের মানুষ মেনে নিতে প্রস্তুত আছে? তাদের আদর্শ তো সংবিধান বিরোধী আদর্শ, রাষ্ট্রবিরোধী আদর্শ। দেশের স্বার্থে যদি তারা কাজ করতো তাহলে তো সংবিধানের বিরুদ্ধে কথা বলার কথা না, কিন্তু তারা সেই কাজই করতেছে। প্রিয় দর্শক, দেখা যাক কোন দিকে কথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তবে এই কথাটা কিন্তু নিশ্চিত, যখন এই নিউজটা আমি দেখলাম যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হচ্ছে, হয়তো আগামীতে সব মামলায় জামিন হয় তিনি মুক্তি জামিনে ছাড়া পাবেন এই আশাই করি। অপরদিকে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি যদি নির্বাচনে জয় হন, আইনজীবী সমিতির মানুষগুলো, বজ্রকণ্ঠী মানুষগুলো যদি মুক্ত হয়, তাহলে অবশ্যই এই সমস্ত ভুইফোর নেতাদের অম্পদম্প একটু কমবে বলে আমার কাছে মনে হয়। সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে এই অনিয়মের ব্যাপারে তদন্ত হবে। তাহলে কি ফেসে যাচ্ছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি মাত্র 1.5 বছরে এই প্রসিকিউশন টিমের প্রধান হয়ে চেহারায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন? দেখলেই বোঝা যায় আগের অবস্থা এবং জৌলুসের পরের অবস্থা কেমন। চলুন একটু জেনে দেখি কি জানালেন নতুন চিফ প্রসিকিউটর। তদন্ত হলে গর্ত থেকে কত বড় বড় সাপ বেরোবে সেটাও একটু বোঝার ব্যাপার রয়েছে। সাবেক আইজিপির যে রাজসাক্ষী হওয়ার ঘটনা, একই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো হুকুমের আসামি হিসেবে। অথচ মূল হুকুমটা যিনি দিয়েছিলেন বলে অভিযোগ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পুলিশের প্রধান। মানে প্রধান অপরাধ তো তারই হওয়ার কথা। যদি সেগুলো অপরাধ হয় তাহলে প্রধান অপরাধ তো পুলিশের প্রধান, কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তিনি তার বাহিনীকে বলেছেন গুলি করতে, তাই তারা গুলি করেছে। মানে প্রধান আসামি হওয়ার কথা, সাথে হুকুমের আসামি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে তাদেরকে বলা হলো যে তারা আইজিপিকে হুকুম দিয়েছে বলে আইজিপি এই কাজ করেছে। ব্যাপারগুলো এরকম। কিন্তু সেই আইজিপিকেই রাজসাক্ষী বানিয়ে মৃত্যুদণ্ডের বদলে 5 বছরের কারাদণ্ড দেওয়ার যে ঘটনা, অর্থাৎ নামমাত্র সাজা, সেই ব্যাপারে অন্তত 1000 কোটি টাকার লেনদেন হয়েছে এই অভিযোগ যখন উঠেছে, এবং তাজুল ইসলামের বিদায়ের পরে সেই অভিযোগ যখন আরো বেশি, চ্যানেল 71 যেটা বলছে দেখুন শিরোনামটা, সাবেক আইজিপিকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ, তদন্তের ঘোষণা। অর্থাৎ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তদন্ত হবে এটার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থাটা কেমন নেওয়া হবে? মানে একজন ধরেন চিফ প্রসিকিউটর, তিনি যদি 1000 কোটি টাকা লেনদেন করেন, তাহলে তার মানে শাস্তিটা কেমন হওয়া উচিত? অন্তত 100 বছরের জেল। তো 100 কোনো মানে ক্ষমতা নেই, কারণ এখন তার বয়স যদি হয় 50-55 বছর, আরো 100 বছর মানে তাকে 150-160 বছর বাঁচতে হবে। সেটা নিশ্চয়ই মানে একেবারেই মানে মিরাকেল ছাড়া সম্ভব নয়। সুতরাং এই অপরাধে কি তার মৃত্যুদণ্ডও হতে পারে? কি বলছে আইন? আমরা আইনের ছাত্র নই, আমরা আইন অতটা বুঝিও না। তবে অপরাধ প্রমাণিত হলে তিনি যে বড় ধরনের বিপদে পড়বেন তার সাঙ্গপাঙ্গ সহ সেটা খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছেন তিনি। সেখানে তিনি মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। ব্রিফিংয়ে তিনি জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা গভীরভাবে যাচাই বাছাই করার সিদ্ধান্ত, এমনকি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ যাদের বিরুদ্ধে অলরেডি রায় হয়েছে সেই রায়ের মামলাগুলো নতুন করে তদন্ত, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ সেগুলো করা হবে, এই ঘোষণা। এবং এই ব্যাপার নিয়ে আগের একটা ভিডিওতেই আমরা বলেছিলাম। তার মানে নতুন চিফ প্রসিকিউটর আসার ফলে তাজুল ইসলামের কপাল মনে হয় ডাবল টাইম পড়ছে। একবার তো কপাল পড়েছে, তিনি পদ হারিয়েছেন, এবং সেকেন্ড টাইম কপালটা পড়ছে, তিনি বোধহয় দুর্নীতির মামলায় ফেসে যাচ্ছেন। কারণ অভিযোগটা একদিক থেকে না, স্বয়ং প্রসিকিউশন টিমের একজন সহ এই অভিযোগ করে বসেছেন। কি সবকিছু রয়েছে। তাজুল ইসলাম তার টিমের একজন প্রসিকিউটরকে তার মানে এই লেনদেনের ব্যাপারে প্রধান ব্যক্তি হিসেবে ব্যবহার করেছিলেন, যাকে আমরা দেখেছি, তার নাম সম্ভবত তামিম, যাকে আমরা দেখেছি, যার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং যাকে আমরা বিভিন্ন সময় প্রেস ব্রিফ করতে দেখেছি এবং মুখপাত্র হিসেবে কাজ করতে দেখেছি প্রসিকিউশন টিমের। যারা আইনজীবী, যারা একটা বিচার নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে যদি এই ভয়াবহ অভিযোগ আসে, মাত্র 1.5 বছরের মধ্যে চলে আসে, তাহলে আমরা জাতি হিসেবে কোথায় চলে গেছি? আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম যে হাস্যকর ব্যাপারে পরিণত হয়ে যাবে, এটা বোধহয় বুঝতে কিংবা এটা ভাবতে কিংবা এটা প্রমাণ আকারে চলে যে আসবে, এটার জন্য আমার মনে হয় যে বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কি হতে চলেছে সাবেক প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিমের অনেকের কপালে? দর্শক, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন আসছে, দুদকে তো অভিযোগ গেছে, হাজার হাজার কোটি টাকার নানা রকমের দুর্নীতি এবং নানা ধরনের কার্যকলাপের ফিরিস্তি দুদকে জমা হয়ে গেছে। তিনি সহ তার উপদেষ্টাদের প্রায় সবাই 2-4 জন বাদ। সেই অভিযোগে তিনি তো ফেসে যাবেন। তার চাইতেও বড় ব্যাপারটা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা। সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির কালের কণ্ঠে দেয়া যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের যে তথ্যগুলো বেরিয়ে এসেছে, সেই তথ্যগুলোই যথেষ্ট, যদি আর নাই, কারণ এগুলো একেবারে সত্য যে অভিযোগগুলো করেছেন, যেটা সংবিধান লঙ্ঘন এবং সংবিধান লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, সেই অভিযোগগুলো শুধুমাত্র এখন আদালতে উপস্থাপনের ব্যাপার, এবং আদালতে উপস্থাপন হলে সেটা সম্ভবত প্রমাণিত হয়ে যাবে। আর প্রমাণিত হয়ে গেলে প্রফেসর ইউনূসকে মৃত্যুদণ্ডের মুখোমুখি
কি এমন কি হতে পারে। আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26শে মার্চ সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালি মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদের কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এর মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা হওয়ার কথা আমরা যেগুলো শুনে আসছিলাম, নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরি না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খুঁচাই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কী ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপি। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা শুনছে, দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, এই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখিতে হবে না। যেমন এবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথে নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখন অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমাদের কি অবস্থা হয়েছে তার মধ্যে 32 নম্বরে একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মী নামতে পারে তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলে চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেবে নিকাশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে, এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, যে পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশের মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্ট আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপিপন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা। শাহী রেঞ্জের ডিআইজি মিস্টার মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তাদেরকে জামিন পেয়ে তাদেরকে আবারও সঙ্গে অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে সঙ্গে অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোনো ধরনের রাগ ঢাক থাকছে না।
এই যদি অবস্থা হয় তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব, যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপিপন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মাত্র সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য, আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠন হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেওয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা। এর মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গঠিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এভাবে নির্মূল করা যায় না, এগুলো খুব পুরোনো কথা আবার বলতে হচ্ছে। যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বা বিএনপিকে খেসার দিতে হবে, যেমনটা খেসার দিতে হয়েছে আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতা কর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি সেখানে নানান ধরনের আক্রমণ করেছে, তার পরিণতিতে আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না। তারেক রহমান নিজেকে 70 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এগুলো মাথা রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।